দর্শক, আজ আগস্ট মাসের 21 তারিখ। আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বড়াতিয়া গ্রামের কৃষক, খুবই প্রোগ্রেসিভ কৃষক তাপস সরকার, উনি অলরেডি এই যে ফুলকপি উঠানো শুরু করেছেন এবং দেখেন যে এক একটা সাইজ প্রায় 500 গ্রাম। উনি অলরেডি এখান থেকে 2-3 দিন আগে উনি কত কেজি বিক্রি করেছেন? 35 কেজি অলরেডি বিক্রি করেছেন এবং প্রতি কেজির দাম 70 টাকা, যা সিজনে 10 টাকা 15 টাকা এরকমই। তো আসলে আমরা আমাদের কৃষক তাপস সরকার, আমরা তার সাথে কথা বলবো। আসলে এই যে ফুলকপিটা, এটা কি জাতের? এটা স্যার আইস বল। আইস বল, এটা তো সিনজেন্টা কোম্পানির। জি স্যার। এটা এই ক্ষেত্রে কয়বার ফুলকপি নেবেন? আমি আশা করি এখানে 3 বার করব স্যার। 3 বার? এটা প্রথমবার হচ্ছে, দ্বিতীয় আরেকবার, আর লাস্টে আরেকবার। আচ্ছা, এই চারা তো আপনি তৈরি করেন, আপনার যে পলিনেট হাউস আছে ওখানে চারা তৈরি করেন। স্যার, এই কতদিন বয়সে চারা লাগান? আমরা সাধারণত 28-30 দিনের চারা লাগাই, 25 থেকে 30 দিনের ভিতরে চারাটা লাগানো সিজনের মতো। জি। আর চারা লাগানোর আগে জমিটা প্রস্তুত করেন কিভাবে? জমিটা সাধারণত চাষ দিয়ে জৈব সার টার যা আছে যেটা দেওয়ার মতো, বা রাসায়নিক সারও কিছু দিয়ে জমিটা চাষ করে তারপরে স্যার খেতে চারাগুলো লাগাই দিই। ও, 33% 1 বিঘা জমি যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে এই 33% 1 বিঘা জমিতে চারা লাগে কি পরিমাণ? এখানে আপনার 4.5 থেকে 5,000 চারা লাগবে। 4.5 থেকে 5,000। আর বীজ, যদি বীজ আমরা কিনি তাহলে কি পরিমাণ বীজ লাগবে? সেখানে বীজ লাগবে আপনার স্যার 3 প্যাকেট। 3 প্যাকেট 30 গ্রাম। 30 গ্রাম বীজের দাম কেমন? এই যে আইস বল, দাম অনেক বেশি এবছর, 850 টাকা যদিও কোম্পানির রেট, তো এরা কোনো সময় বেশিও নেই। এবছর আমি 950 টাকা করে কিনছি স্যার পার প্যাকেট। মানে 30 গ্রাম বীজের দাম 3-8-24, 25, 2550 টাকা। আচ্ছা, এটা লাগিয়েছিলেন কোন সময়, কি মাসে? এটা লাগাইছিলাম স্যার জুনের শেষ সপ্তাহে। জুনের শেষ সপ্তাহে। আর আজকে আগস্ট মাসের শেষ দিকে 21 তারিখ, তাহলে জুলাই আগস্ট, এই যে 60 দিন, 55 দিনে স্যার কপি হারভেস্ট শুরু হয়ে যায়। 50 থেকে 55 দিনের ভিতরে হারভেস্ট শুরু হয়। তাহলে তো সিজনের মতো 55-60 দিনের ভিতর হারভেস্ট হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। আর আসলে সিজনে লাগালে যে সুবিধা পাওয়া যায়, অফ সিজনে লাগালে তার চেয়ে বেশি সুবিধাটা কি? মানে এখানে সুবিধাও যেমন আছে, অসুবিধাও আছে। অসুবিধাটা আগে বলি, সেটা হচ্ছে একটা সিজনের কপি ওজন হয় 1.5 কেজি 2 কেজি এরকম, কিন্তু অফ সিজনে ওজন হয় দেখা যাচ্ছে 500, 600, 800 এরকম। এবারে যে 600-700, তো সেক্ষেত্রে দামও তো প্রায় 4-5 গুণ বেশি। এইবার সুবিধাটা হচ্ছে যে দাম, সিজনে দাম কম থাকে, অফ সিজনে দামটা বেশি থাকে। 33% 1 বিঘাতে অফ সিজনে করতে কেমন খরচ হয়? 35-40 হাজার টাকা খরচ আসবে। অফ সিজনে যদি আমরা এই যে ফুলকপি করি, তাহলে 33% 1 বিঘা জমিতে 35-40 হাজার টাকা খরচ হবে। আর বিক্রি হবে কেমন? প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। তো সেক্ষেত্রে তো 1 লাখ টাকা লাভ। কিন্তু স্যার এটা আছে রিস্কের ফসল, রিস্কের উপর। হইলে 1 লাখ টাকা হামেশাই হবে, আর যদি না হয় তাহলে স্যার একটু কম হয়ে যাবে। এবং এটা একটু পরিচর্যা বেশি করতে হয়, কেয়ার বেশি নিতে হয়। অনেকেই ঝামেলা করতে চায় না, অত ঝামেলা করবো না, ওর সাথে শীতকালে লাগাবো, সহজে হবে। এটা বর্ষা কি কোনো সমস্যা এটার জন্য? বর্ষায় খুব একটা সমস্যা না, সমস্যা স্যার এই গরম। আমি তো কফি, এই আগাম জাতের কফি বেশ কয়েক বছর ধরে করি। সারাদিন বৃষ্টি হলেও ক্ষতি হয় না, যদি কিনা গাছের গোড়ায় জল না বাঁধে। গাছের গোড়ায় যদি জল বাঁধে সেক্ষেত্রে গাছ মরে যায়। কাদা হয়ে গেলে সমস্যা? কাদাও তো অলরেডি তো জমি কাদাই আছে, কিন্তু যদি গাছের গোড়ায় ছিপছিপি জল বেঁধে যায়, যদি এই জল সরে না যায়, তাহলে গাছের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু যদি সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু জমিতে জল বাদ দিচ্ছে না, সব জল নিষ্কাশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়, সমস্যা হয় না। আপনি দেখছেন আমার গাছে খুব একটা নষ্ট হয় না, গাছগুলো তো আসলে অনেক সুন্দর। বিগত 15 দিন ধরে একটানা বৃষ্টি নেই, এমন কোনো দিন নেই। কোনো দিন আছে যে সারাদিনই বৃষ্টি হয়েছে, তারপরেও দেখেন স্যার গাছ খুব একটা অসুবিধা হয় না। চমৎকার। তো আসলে এই যে জমি যেটা বলছিলেন যে আপনি এই জমিতে জুনের শেষ সপ্তাহে লাগিয়েছেন, পরপর 3 বার ফুলকপি নেবেন এই জমিতে। তো আসলে ওই যে প্রথম যে সার দিচ্ছেন, ওই সার কি পরবর্তীতে কি যে ফুলকপিগুলো লাগাবেন তাতে কি কম লাগে? আমরা আসলে এই জমিগুলোতে একের পর এক সবজি করতেই থাকি আর সার দিতেই থাকি, যার জন্য আমরা কিন্তু ডোজটা কম দিই সবসময়। ও আচ্ছা, কারণ আমাদের অহরহ দেওয়া পড়ে, যার জন্য পরিমাণে কম দিই। যে প্রথম যখন এই যে লাগালেন এটা, তো সেক্ষেত্রে 33% 1 বিঘাতে জৈব সার এবং রাসায়নিক সার, বিশেষ করে টিএসপি, এমওপি বা যদি ডিএপি দেন বা জিপসাম দেন,
বা অন্যান্য সার বোরন বা যদি দস্তা দেন তো সেটা কি পরিমাণ দিয়েছিলেন? স্যার এখানে দেওয়ার প্রয়োজন ছিল অনেক কিছু, কিন্তু আমি স্যার আবহাওয়ার প্রতিকূলতার কারণে সবকিছু দিতে ইউরিয়া সার পারিনি। কম দিয়েছেন? আমি প্রথমে যখন জমি চাষ করছি তখন শুধুমাত্র 10 কেজি, এই যে আপনার 20 শতক জায়গায় অনলি 10 কেজি ফসফেট, 10 কেজি পটাশ, জি, আর এই দিয়ে জমি চাষ আর 2-3 কেজি ইউরিয়া, 2-3 কেজি ইউরিয়া ওর সাথে 2-3 কেজি না, হয়তো 4-5 কেজি হবে, 4-5 কেজি ইউরিয়া দিয়ে জমি চাষ করে চারা লাগাইছিলাম। আর তারপরে জৈব সার দেননি? জৈব সার দিছিলাম কিছু। জৈব সার ওই যে বেগুন ছিল আমার, এর আগে খেতে বেগুন ছিল, হ্যাঁ। তা ওই জমি চাষের আগে কিছু ওই বেগুন গাছ মারার পরে কিছু বেগুন জৈব সার আমি ওই ড্রেনের ভিতরে দিয়ে ছড়াই দিয়ে তারপর জমি চাষ করছিলাম। তো ওই চাষের সময় আর কি এই সারটা দিছিলাম উপরই, সেটা হচ্ছে 10 কেজি ফসফেট, 10 কেজি পটাশ আর 4-5 কেজি ইউরিয়া। আর এরপরে ইচ্ছা ছিল স্যার কিছু ওই থিওবিট বা বোরন জাতীয় সার দেওয়ার বা দস্তা টস্তা দেওয়ার, কিন্তু পরে আর আবহাওয়ার প্রতিকূলতার কারণে ওসব দিতে পারিনি। পরে 1 তারিখ শুধুমাত্র আধা কেজি মতো দস্তা দিছিলাম, তাও লাগে একটু বেশি, তারপরেও কম দিছিলাম যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে স্যার 2 বার ইউরিয়া দিছি, মানে 7-8 কেজি করে ইউরিয়া। তো এই যে 2 বার ইউরিয়া দিয়েছেন 7-8 কেজি করে, আর 10টা একবার, এটা আসলে কতদিন বয়সে দিয়েছেন? চারা লাগানোর এরকম 20 দিন মতো পরে একবার প্রথম ইউরিয়া দেওয়া, আর তারপরে আর 10-12 দিন পরে আর একবার দ্বিতীয় কিস্তি ইউরিয়া। আর দস্তাটা? ওই দস্তাটা ওই ইউরিয়ার সাথে সেকেন্ড কিস্তি ইউরিয়ার সাথে মিশিয়ে দিয়েছেন। এই মোটামুটি সার। আর লাগানোর সময় যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন? 18 ইঞ্চি স্যার। 18 ইঞ্চি, এক হাত। সব দিক দিয়ে এক হাত। এখানে কি মাটি উঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, মাটি উঠানো বলতে আমি তো প্রতি বছর এই ড্রেন করেই করি, মানে প্রতি লাইনে ড্রেন করি। এবছর কিন্তু স্যার একটু ব্যতিক্রম করেছি, সেটা হচ্ছে এই যে 4 লাইন অন্তর অন্তর একটা বেড করে জি 4 লাইন করে বেড করছেন, 4 হাত, মানে 18 ইঞ্চি যেহেতু দিয়েছেন, বেড করে তার ভিতরে লাগিয়েছেন, আর মাঝখানে আর মাটি উঠাই দেন? মাঝখানে আর মাটি উঠাই, যেহেতু বর্ষাকাল পানি জমে যেতে পারে এই জন্য। মোটামুটি আমি জানি যে ধরেন সাধারণত সবাই জানে যে ড্রেন করে দিলে ওই ড্রেন দিয়ে পানি বেরোয় যাবে, কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে এই একটা জিনিস লক্ষ্য করতেছি যে পানি দেখা যাচ্ছে ওই বেডের ওই নালার ভিতরে ছিপছিপে পানি থেকেই যায়, কিন্তু এই সমতল থাকলে এক পাশতে ঠিকই পানিটা বেরোয় যায়। যার জন্য আমি গত বছরই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী বছর আমি ড্রেন করবো না। যে বছর আমি এইভাবে করছি, তা আমি তো বুঝতেছি যে না আমার ভালো হয়েছে। জি, এই দেখছি। আর এখানে তো আসলে সেচ দেওয়ার দরকার হয় না, বর্ষাকাল যেহেতু সেচের তো কোনো প্রয়োজন নেই। আর আগাছা নিধন করছেন, মানে একবার এই 2 বার আগাছা পরিষ্কার। তারপরে আর রোগ বা পোকা কি একটু বেশি দেখা দেয় নাকি? এই অফ সিজনে স্যার একটু রোগ বা পোকার চাপটা একটু বেশিই থাকে, কারণ শীতকালে সাধারণত পোকার আক্রমণ কম থাকে, আর গরমের সময় পোকা একটু বেশি থাকে। তবে পোকাটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার ছত্রাকটা একটু আক্রমণ বেশি হয়। মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করতে। কি জাতীয় ছত্রাকনাশক দেন? আমি সাধারণত এই রিডোমিল গোল্ড বা ইনফিনিটো প্রো, জি ম্যানকো যে মেটালক্সিল যেটা, এটাই দেন মাঝে মাঝে। আর তো কোনো 8 দিন 10 দিন পর দিলেন এটা? সাধারণত আরেকটা করি আমি, সেটা হচ্ছে কফি গাছে যখন প্রথম আমরা গ্রাম্য ভাষায় ঢ্যাপ বলি, মানে ছোট যে কফি আসে, ছোট যখন যে দুটো একটা দেখা যায় ছোট যে কফি হয়, ওই সময় স্যার একবার স্কোর স্প্রে করে দিই। স্কোর দিলে এখন বিষয়টা জানি না, সবাই বলে, তাই আমি হয়তো বা এরকমই যে কফিটা একটু সাদা হয় বা এর কফিটা একটু টাইট হয়, যদিও এখন খুব বেশি টাইট হয় না, তারপরও হয় হয়তো। আর এখানে তো সমস্যা পোকার ভিতর ডায়মন্ড ব্যাকমথ, যেটা আমরা জানি মাজরা পোকা বলেন আপনারা অনেকে, এই পোকাটা লাগে। তার জন্য তো ওই যে ফেরোমন ফাঁদ দিয়েছেন, স্পোডোলিওর স্টিকার আছে, হলুদ স্টিকার দিয়েছেন, এই যে জাপ পোকার জন্য 18 স্টিকার, তাই না? তা আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা এখানে দেওয়া, এটাও তো আমরা দেখছি এই যে এটাতে তো কয়েকটা এই যে মথ পড়ছে, এই যে ডায়মন্ড ব্যাকমথের এই যে মথ পড়ছে, এটা তো এই যে পাতাকে ফুটো করে দেয়। তো সেক্ষেত্রে ওটা দেওয়ার ফলে তো পোকামাকড়ও কম লাগছে নাকি? পোকা আসলে মূলত পোকার জন্ম হয় তো মা পোকা থেকে, তা মা পোকা এসেই ওর ভিতরে মারা যায়, যার ডিম পাড়ার আর সুযোগ পায় না। তো পোকার জন্য কি কোনো স্প্রে দেওয়া লাগছে? দেওয়া লাগে কম। এটা যদি আমি ফেরোমন ফাঁদ ব্যবহার না করি, তাহলে হয়তো আমার এই জমিতে 5 বার করতে হতো পোকার জন্য। ফেরোমন ফাঁদ ব্যবহার করার ফলে হয়তো দেখা যাচ্ছে 3 বার করতে হলো, 2 বার কম করতে হলো, এটাই।
করতে হবে না এমন কিছু না, কিন্তু একটু কম, মানে পোকার চাপটা একটু কম থাকে। স্যার একটা বিষয়, আমাদের এই যেহেতু অফ সিজনে এবং অনেকেই কিন্তু খেতে চায় না, যে মনে হয় যে এর ভিতর কি দিচ্ছে তার ঠিক নাই। না স্যার, আসলে অনেকেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো সেক্ষেত্রে আসলে এটা তো খেলে সমস্যা নাই, নিরাপদ তো? নিরাপদ বলা যায়, কারণ কি সাধারণত স্প্রে করে 5 দিন পরে সবজি উঠালে অসুবিধা হয় না। জি, আমাদের যে সবুজ বীজ যেগুলো, সবুজ যেগুলো হ্যাঁ। চিহ্ন আছে, এগুলো তো 7 দিন। আর এক্ষেত্রে তো এই যে বর্ষা হচ্ছে, ধুয়েও তো হ্যাঁ, যাচ্ছে। ধুয়ে যাচ্ছে। ওই আজকে স্প্রে করতেছি, সকালে স্প্রে করতেছি, তো দুপুর হতে ধুয়ে যাচ্ছে। আর এটা তো লাভজনক নাকি? হ্যাঁ, লাভজনক তো অবশ্যই। তাই না? যদি লাভজনক না হতো তাহলে আমি তো স্যার করতাম না। তো 1 বিঘা জমিতে কেমন লাভ হয় বলেন তো? খরচ টরচ বাদ দিয়ে স্যার 60-70 হাজার টাকা থাকে। তো ভালো, যাই হোক, আর 3-4 বার নেওয়া যায় এবং হ্যাঁ। পরবর্তীতে সারও কম লাগে। হ্যাঁ। তো ঠিক আছে, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আগাম ফুলকপি চাষ একটা লাভজনক, এটা আমার এলাকায় প্রায় 1 হেক্টরের কাছাকাছি আবাদ হচ্ছে। আমি এই আবাদটা সম্পর্কে আমার ব্লকে সহ অন্য জায়গায় আমি প্রচার করছি যে এটা লাভজনক এবং অনেকে করবেন। এবং এর চারাও পলিনেট হাউস, যে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে এই পলিনেট হাউস দিয়েছিলেন, যেখানে ব্যাপক চারা উৎপাদন করেছেন তাপস সরকার। সে নিজেও আবাদ করেছেন এবং এখান থেকে চারা কিনে নিয়ে অনেকেও করছেন। যদি আরও কেউ আগ্রহ থাকেন তা এখান থেকে চারা এখন প্রচুর আছে, নিয়ে করতে পারবেন। আর এটা যেহেতু লাভজনক, এখন লাগাবেন, এখন লাগালে আরও 2 বার আপনি করতে পারবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব যে চারা যদি লাগে আমাদের এখানে নাম্বার দিয়ে দেবেন, তারপর সাথে যোগাযোগ করে আপনারা চারা কিনে লাগাবেন, অবশ্যই লাভবান হবেন।